হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার ঘটনায় গ্রেফতার দুজন, 10 দিন করে রিমান্ডে। এখনো আতঙ্কে এলাকাবাসী, ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা। রাজশাহীর পবায় নির্যাতিত 2 শিশুর অবস্থার অবনতি, আসামিদের জামিনে এলাকাবাসীর বিক্ষোভ। মামলায় কোনো ফাঁকফোকর নেই বলছে পুলিশ। রাষ্ট্রীয় অবহেলায় মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ পাচ্ছে শিশু জিহাদের পরিবার। প্রথমবারের মতো এমন রায়ে সন্তুষ্ট পরিবার ও আইনজীবীরা। শান্তিরক্ষী বাহিনীর কোন সদস্যের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না সুনাম, বললেন প্রধানমন্ত্রী। এবং 5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। জনপ্রতি খরচ সর্বোচ্চ 37,000 টাকা। এত সংখ্যক কর্মী পাঠানো নিয়ে সংশয় বিশ্লেষকদের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি রঞ্জন শুভ্র। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু নিখোঁজ ও লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার 4 জনের মধ্যে প্রধান অভিযুক্ত সহ 2 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ কাউসার আলম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার প্রধান অভিযুক্ত আব্দুল আলী ও তার ছেলে জুয়েলকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে এই ঘটনায় গ্রেফতার জুয়েল ও আরজু নামে অপর 2 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুল আলী সহ 4 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। প্রধান অভিযুক্তকে আটক করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। দ্রুততম সময়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত অনুযায়ী উনি 10 দিনের রিমান্ড চাইছেন এবং বিজ্ঞ আদালত বিস্তারিত শুনে 2 পক্ষ, আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের শুনানি অন্তে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে আতঙ্ক যেন কাটছে না হবিগঞ্জের বাহুবলে। গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে ছেলে ধরা ভীতি। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে শিশুরা। এমন পরিস্থিতিতে শিক্ষক ও এলাকাবাসী বলছেন, দ্রুত ঘটনার মোটিভ উদ্ঘাটন করতে না পারলে স্বাভাবিক হবে না পরিস্থিতি। দিগেন সিংহের ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। এই সন্ধ্যাটিকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই শিক্ষার্থী ছিল জাকারিয়া, তাজেল ও মনির। শুক্রবার নিখোঁজের পর তাদের সন্ধানে এলাকায় মাইকিং করায় শিশুদের মাঝে আতঙ্ক দেখা দেয়। তারপর থেকে ফাঁকা হতে থাকে ক্লাস। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত কয়েকদিন ধরে কোনো ক্লাসে 2 জন, আবার কোনো ক্লাসে 10 থেকে 15 জনের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়নি। এই ঘটনার পরে তো এলাকায় মাইকিং হয়েছে, জানাজানি হয়ে গেছে। পরের দিন থেকে এই ছেলেদের আতঙ্কে ছাত্রছাত্রীর উপস্থিতি একদম কমে গেছে। এলাকাবাসীও জানায়, ঘটনার পর হারিয়ে যাওয়ার ভয়ে তাদের সন্তানরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই বাচ্চাটা আজকে কদিন ধরে স্কুলে যায় না। এই অবস্থা দেখে এখন ছাত্ররা আমাদের সাথে যাইতেছে না, বা কিছু কেনাকাটা করতে হইলে পাশের দোকানের মধ্যে এগুলোতে যাইতে চায় না। বিরাট ধরনের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে না পারলে দূর হবে না শিশুদের মনের ভয়। তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অতি সত্বর যাতে একটা উদ্ঘাটন করিয়া তদন্ত করিয়া শাস্তিমূলক অবস্থায় আনা হয়, না হইলে আমরা দেশবাসী আতঙ্কের মধ্যে আছি। এটা যেই ঘটনা ঘটায় থাকুক না কেন, যে গোষ্ঠী তাদেরকে আইনের আওতায় আনা আমাদের পুলিশের দায়িত্ব। এবং আমি দায়িত্ব নিয়ে আমরা বলছি, এটার সর্বোচ্চ দোষী যারা আছেন তাদের আইনের আওতায় এনে তাদের বিচারে সোপর্দ করবো আমরা ইনশাল্লাহ। সুন্দ্রাটিকি গ্রামের 8টি পঞ্চায়েতের মাঝে প্রায় ঘটত সংঘাত। এর জের ধরেই তালুকদার গোষ্ঠীর 4 শিশুকে হত্যা করা হয়েছে বলেও ধারণা এলাকাবাসীর। আব্দুল আহাদ, সময় সংবাদ, হবিগঞ্জ। রাজশাহীর পবায় নির্যাতিত 2 শিশুর অবস্থার অবনতি হয়েছে। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে 2 শিশুকে নির্যাতন মামলায় পুলিশের দুর্বল প্রতিবেদনের অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন 2 শিশুর স্বজন ও এলাকাবাসী। বাদীপক্ষের আইনজীবীও বলছেন, আসামিদের বাঁচাতে পরিকল্পিতভাবে এমনটা করেছে পুলিশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাইফুর রহমান রকির রিপোর্ট।
মোবাইল চুরির অভিযোগে রাজশাহীর পবায় 2 শিশু নির্যাতনের ঘটনার সাথে জড়িতরা জামিন পাওয়ায় প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে করমজা বাজারে প্রতিবাদ সভায় ক্ষুব্ধ গ্রামবাসী অভিযোগ করে বলেন, এই মামলার প্রধান 2 আসামি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়ায় ন্যায় বিচার পাচ্ছেন না তারা। এতে 13 জনের মধ্যে 8 জনই আদালত থেকে জামিন পেয়েছেন। ধারা হওয়ার কথা 24 দিছে 23, এর জন্য আইনের ধারাতে ওরা জামিন পাইলেছে। দেশের জনগণ একটা সুষ্ঠু বিচার চায়, যাতে আসামি ভাবে কোনোভাবে ছাড়া না পায়। আমাদের দাবি আসামিকে কাস্টডিতে রাখা আর সুষ্ঠু বিচার করতে, না হলে আমরা এমন পদক্ষেপ নিব রাজশাহী এলাকায় আমরা অচল করে দেব। এদিকে পুলিশি প্রতিবেদন হালকা হওয়ায় অভিযুক্তরা জামিন পাচ্ছেন বলে দাবি আইনজীবীদের। যেহেতু এই মামলাটা লেখার সময় লেখাটাই ডিফেক্টিভ হয়েছে, টানা হেঁচড়া করে নিয়ে গেল তাকে একটা অটো যোগে, বেশ দূরত্ব 4 কিলো রাস্তা একটা শিশুকে নিয়ে গেল, সেই ধারাটা কোথায় গেল? নিঃসন্দেহে বলা যায় যে এটা পুলিশের ল্যাচেস। তবে এমন অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে প্রচলিত আইনে মামলা দায়েরের কথা। বাদীর যে লিখিত অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে প্রচলিত নিয়ম অনুসারে, আইন অনুসারে যেটা হয়েছে সেই ধারায় বসানো হয়েছে, এখানে অন্য কোনো ধারা বসানো হয়নি। নির্যাতনের শিকার শিশু জাহিদ ও ইমনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুজনে শারীরিক অবস্থা একটু খারাপ হওয়ার জন্য সকালে স্যার রেফার করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। জামিনে বের হয়ে আসামিরা নির্যাতিত পরিবারগুলোকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে এমন অভিযোগ করেছে ভুক্তভোগীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পানির পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে অবহেলায় এই মৃত্যুর ঘটনার জন্য দায়ী সরকারের কোনো প্রতিষ্ঠান কি পরিমাণ ক্ষতিপূরণ দিবে তা আদালত পূর্ণাঙ্গ রায়ে ঠিক করে দেবেন। জিহাদের পরিবারকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে আদালত এ রায় দেন। রিটকারীর আইনজীবী বলেছেন, রাষ্ট্রীয় অবহেলায় মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এটি প্রথম রায়। 2014 সালের 27 ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ের একটি পরিত্যক্ত এবং অরক্ষিত পানির পাইপে পড়ে যায় শিশু জিহাদ। ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় প্রায় 23 ঘন্টা পর জিহাদকে মৃত উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই সময় ব্যাপক আলোড়ন তোলে দেশ জুড়ে। এর 1.5 মাস পর শিশু জিহাদ মৃত্যুর জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন একটি বেসরকারি মানবাধিকার সংগঠন। সে সময় আদালত জানতে চান, কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর কারণে জিহাদের পরিবারকে কেন 30 লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না। বৃহস্পতিবার এ রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে জিহাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন উচ্চ আদালত। জিহাদের মৃত্যুর জন্য সরকারি কর্তৃপক্ষ দায়ী এবং বিশেষ করে সাংবিধানিক আইনে ক্ষতিপূরণ দিতে তারা বাধ্য, কিন্তু কত টাকা ক্ষতিপূরণ কে দিবে তা আদালত পূর্ণাঙ্গ রায়ে প্রকাশ করবেন। তিনি বলেন, রাষ্ট্রীয় অবহেলায় মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশ এটাই প্রথম। জিহাদের পরিবারও সন্তুষ্ট এ রায়ে। বাংলাদেশে 45 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো সাংবিধানিক আইনে কোনো মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ার জন্য ক্ষতিপূরণের রায় প্রকাশিত হলো। এরকম ঘটনা যেন না ঘটে, তার জন্য আমি নিরাপত্তা চাই। জোরপূর্বক আমার মামলা তুলে নেওয়ার জন্য অনেকভাবে বিভিন্নভাবে আমার হুমকি দিতেছে। পুলিশ প্রশাসনের কাছে দাবি থাকবো যে আমার বিভিন্নভাবে যে কেউ হুমকি না দিতে পারে, এই পদ্ধতিতে সরকার একটু দেখে আর কি। ভবিষ্যতে সারা দেশে এ ধরনের ঘটনা এড়াতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়েও একটি দিক নির্দেশনা পূর্ণাঙ্গ রায়ে তুলে ধরা হবে বলেও জানিয়েছে হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। খুলনায় সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে বিভাগীয় পাবলিক লাইব্রেরিটি। দিন দিন কমছে পাঠকের সংখ্যা, এখনো উদ্যোগ জরুরি বলছেন শিক্ষাবিদরা। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বব্যাপী শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশের কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত আচরণ বরদাস্ত করা হবে না। কোনোভাবে সশস্ত্র বাহিনীর সুনাম প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজে গ্রাজুয়েশন সনদ বিতরণ করে একথা বলেন তিনি।
সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ থেকে 2015-16 সেশনে গ্রাজুয়েশন সম্পন্ন করলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর 201 কর্মকর্তা। এছাড়া ভারত, যুক্তরাষ্ট্র, চীন সহ বন্ধুপ্রতিম 23টি দেশের আরও 67 কর্মকর্তা অর্জন করেছেন কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন। মিরপুর সেনানিবাসে গ্রাজুয়েটদের হাতে সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কর্মকর্তাদের আরও দায়িত্বশীল করে তুলবে। শান্তিরক্ষায় নিয়োজিত আমাদের কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত আচরণ ও কর্মকাণ্ড আমরা কখনো বরদাস্ত করব না। আমরা চাই দেশের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। যে যেখানে কর্মরত থাকবে সে অন্তত নিজের দেশে, নিজের জাতির সম্মান বজায় রেখে তাদের দায়িত্ব পালন করবেন। আমি চাই না যে আমাদের সশস্ত্র বাহিনীর সুনাম কোনো মতে প্রশ্নবিদ্ধ হোক। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এই সুনাম ধরে রাখতে হবে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে সবসময় প্রস্তুত থাকতে হবে। আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। কারণ আমার কাছে দেশের মর্যাদা অনেক বড়। বাংলাদেশকে কেউ হেয় করুক এটা কখনো আমি চাই না। বাংলাদেশ মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্বসভায় চলবে। সেই লক্ষ্য পূরণ করতে হলে আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, কারো পর মুখাপাখি হয়ে নয়, কারোর কাছে হাত পেতে নয়। সর্বস্তরের মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা করতে চাই। মিরপুরের সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ থেকে এ পর্যন্ত বিশ্বের 38টি দেশের 927 জন অফিসার সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 3328 সদস্য কোর্স সম্পন্ন করেছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে 15 লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুদেশের মধ্যে আগামী 5 বছরের জন্য এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে ছিলেন সে দেশের মানব সম্পদ মন্ত্রী। মোট 5টি ক্যাটাগরিতে খুব দ্রুতই বাংলাদেশ থেকে সে দেশে শ্রমিক নেওয়া শুরু হবে বলে দুদেশের পক্ষ থেকে জানানো হয়। চুক্তি অনুযায়ী এবার মালয়েশিয়াতে কর্মী পাঠাতে খরচ হবে সর্বোচ্চ 34,000 থেকে 37,000 টাকা। আর এলাকা ভেদে ন্যূনতম মজুরি হবে 800 থেকে 900 রিঙ্গিত। সেবা, নির্মাণ, কৃষি, প্লান্টেশন, গৃহকর্মী ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মী নিয়োগের সুযোগ মুক্ত হয়েছে। বিএমএটির ডাটাবেইসে নিবন্ধিত কর্মীর তালিকা হতে নিয়োগ করা হবে। মানুষের নিয়োগকর্তা কর্তৃক তাদের নির্ধারিত অধিকাংশ অভিবাসন ব্যয় নির্বাহ করবে বলে ওখানে উল্লেখ আছে। সমঝোতা স্বাক্ষরটি 5 বছরের জন্য স্বাক্ষরিত হবে, তবে উভয় পক্ষের সম্মতিতে তা আরও বৃদ্ধি করা যাবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে উন্নত মানের চাল সংগ্রহের লক্ষ্যে সরকার নতুন নীতিমালা করার কথা ভাবছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে রংপুরে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি কথা জানান। মধ্যস্বত্বভোগী যারা, তাদের অবস্থান যত উঁচুতেই হোক না কেন, তারা যেই দলেরই হোক না কেন, তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। পরিষ্কার কথা। আমরা এমন প্যারামিটারের চাল ভবিষ্যতে সংগ্রহ করব এবং সংগ্রহ নীতিমালা এমনভাবে সংশোধন করব যাতে এই মধ্যস্বত্বভোগীরা বিদায় হয়। সেই ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের আছে। পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য সরকারের বক্তব্যের সাথে বাংলাদেশের 2 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদাদের বক্তব্যের মধ্যে কোনো ফারাক দেখবেন না। আমি যারা বিএনপি করে তাদের প্রতি আমি আহ্বান জানাবো, যারা 71 অস্বীকার করে, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, যারা স্বাধীনতাকে অস্বীকার করে, যারা মুজিবনগর দিবসকে অস্বীকার করে, যারা আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চায়, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করুন আপনার দল থেকে। সত্যিকার অর্থেই যদি আপনারা মুক্তিযোদ্ধার দল হয়ে থাকেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি ও জামায়াত গণতন্ত্রের জন্য নিরাপদ নয়, এদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। সকালে শহীদ ডক্টর শামসুজ্জোহা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপি, জামাত, জঙ্গিবাদীরা এবং সামরিক কর্তৃপক্ষ একদিকে তারা ইতিহাসের ভাগাড়, ইতিহাসের ডাস্টবিনকে রক্ষক, অপরদিকে জঞ্জাল পুনরুৎপাদনের কারখানায় পরিণত হলো। যত নির্মমই হোক, জঞ্জাল পরিষ্কারের সিদ্ধান্ত নিতে হবে।
জঞ্জালের রক্ষক ও জঞ্জাল পুনরুৎপাদনকারী বেগম খালেদা জিয়া ও বিএনপিকেও জঞ্জাল পরিষ্কারের সাথে পরিষ্কার করতে হবে। দুর্বল মানসিকতার কারণে বিএনপি যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার আগেই হেরে যায়, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ সড়কের শালনায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে একটি ফুট ওভারব্রিজ উদ্বোধনের পর তিনি একথা বলেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন। বিএনপি আসলে আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে তারা নালিশের রাজনীতির উপর বেশি গুরুত্ব দিচ্ছে কেন আমি জানি না। একটা বড় রাজনৈতিক দল, তাদের নির্বাচনের ব্যাপারে আমি এই প্রশ্নের জবাবটা আমি এটুকু দিতে চাই, তারা আসলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের আগেই হেরে যায়, এটা তাদের সমস্যা। গত 2 মাস ধরে গ্যাস সংকট ছিল রাজধানী জুড়ে। রাজধানীর এই সংকট ধীরে ধীরে কমে এলেও এ থেকে রেহাই পাননি কেরানীগঞ্জের বাসিন্দারা। এই উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়নে গ্যাসের সংকট এখন স্থায়ী রূপ নিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্চালন লাইনের পাইপ ড্যামেজ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সোহেল হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল উদ্র। কেরানীগঞ্জ উপজেলার 8টি গ্রামে ঢুকেই দেখা গেল গ্যাসের চুলার পাশে ঠাঁই পেয়েছে মাটির চুলা। এই এলাকায় গত 2 মাস ধরে গ্যাসের সংকট চললেও গত 20 দিন ধরে গ্যাস যেন বাতাসে মিলিয়ে গেছে। কোনো মাইকিং করলো না, কোনো অবজেকশন দিল না যে গ্যাস এই কয়দিন পাইবেন না, কি বালা কি মন্দ। এটারে সংকট বলা চলে না, সত্যিকার অর্থে গ্যাস নেই বলা চলে। এতে রান্না বান্নার কোনো কাজ হয় না। কেউ চুলা কিনে আনে, কেউ খড়ি কিনে টুকাই আনে, এই অবস্থায় আমরা চলতেছি। চুলা ছিল না, এখন নতুন করে আমাদের চুলা তৈরি করতে হইতেছে এবং খড়িরও সমস্যা। ছোট ছোট বাচ্চারা হ্যাঁ একটু দুধ খাইতেছে, দুধটা গরম করতে পারে না, ঠান্ডা দুধ খাইতেছে। চুলা চলেই না, একদম টোটাল বন্ধ। পোলা পানি না খাই স্কুলে গেছে, ওখানে খাইবার এসে চুলা রান্না হয়নি। এ বিষয়ে কথা বলতে গেলে তিতাসের এই কর্মকর্তা জানান, কেরানীগঞ্জের সঞ্চালন লাইনে ত্রুটি শনাক্ত হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। যে পরিমাণ গ্যাস আমাদের ডাউনস্ট্রিমে পাওয়ার কথা, ঠিক ওই পরিমাণ গ্যাস আমরা আনতে পারছি না। আমিনবাজারের একটু ডাউনে গিয়ে যে নদীটা আছে, নদীতে ওখানে একটা সিভিয়ার লিকেজ হয়েছিল, ড্যামেজ হয়েছিল। ওই ড্যামেজ হওয়ার পরে আমরা ওখানে বন্ধ করা আছে এবং ওইগুলি আমরা মেনটেনেন্স করার চেষ্টা করতেছি। তবে কবে নাগাদ মেরামত কাজ শুরু এবং কবে তার শেষ হবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি তিতাসের কাছ থেকে। আমরা ওয়ার্ক অর্ডারও দিয়েছি, এক্স্যাক্টলি এখনই বলতে পারছি না, একটুখানি সময়টা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে প্রায় 6,500 কেজি জাটকা জব্দ, আটক 3। এবং পটুয়াখালীর দুর্যোগপূর্ণ এলাকা চরকাজলে নেই পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আতঙ্কে বাসিন্দারা, চেষ্টা চলছে সংকট সমাধানের, বলছে জেলা প্রশাসন। নানা আয়োজনের রাজশাহীতে পালন করা হয়েছে 69-এর গণ অভ্যুত্থানের শহীদ ডক্টর জোহা দিবস। সকালে উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি মৌন মিছিল বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জোহার মাজারে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানান তারা। খুলনা বিভাগীয় পাবলিক লাইব্রেরিতে দিন দিন কমছে পাঠকের সংখ্যা। জনবল সংকট সহ নানা কারণে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে দোতলা লাইব্রেরি ভবন। শিক্ষাবিদরা মনে করেন, পাঠকদের লাইব্রেরিমুখী করতে কর্মসূচি ও প্রতিযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করা জরুরি। তরিকুল ইসলামের রিপোর্ট। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই, এই প্রবাদ বাক্যটি এখন অর্থহীন হতে বসেছে। বই পড়ার প্রতি অনাগ্রহের কারণেই খুলনা বিভাগীয় পাবলিক লাইব্রেরিতে দিন দিন কমছে পাঠকের সংখ্যা।
নগরীর বয়রা এলাকায় খুলনা বিভাগীয় পাবলিক লাইব্রেরি গড়ে ওঠে 1964 সালে। পরিসংখ্যান বলছে গত 5 বছর ধরে আশঙ্কাজনকভাবে কমছে বই পড়া পাঠকের সংখ্যা, যা নেমে এসেছে 1/4। বর্তমানে বেশিরভাগ পাঠকই এখানে আসেন পত্রিকা পড়তে। 1977 সাল থেকে আমি দেখতাম লাইব্রেরি পুরো ভরাস থাকতো। 15-20 বছরের ব্যবধানে লাইব্রেরিতে এরকম ফাঁকা দেখতেছি। ফেসবুকে তাদের যাবতীয় যে জানা অজানা সেগুলো তারা পেয়ে যাচ্ছে, যে কারণে তারা আসতে চায় না। বই পড়ার আগ্রহটা থাকার দরকার বা যতটা লোক সমাগম হওয়ার দরকার ততটা দেখতে পাচ্ছি না। নানা সমস্যার কথা তুলে ধরে লাইব্রেরিতে পাঠক সংখ্যা কমে যাওয়াকে সমস্যা হিসেবে দেখছেন বিভাগীয় পাবলিক লাইব্রেরির এই কর্মকর্তা। কাঙ্ক্ষিত যে পাঠক থাকার কথা হয়তো সেই তুলনায় কিছুটা অভাব আছে, তবে এই ধরনের পাঠক সংখ্যা হ্রাস পাওয়ার পরিস্থিতি আমাদের এই লাইব্রেরিতে না, এটা দেশের একটা সামগ্রিক পরিস্থিতি। শিক্ষাবিদরা বলছেন লাইব্রেরি বিদ্যা সংস্কৃতির একটি অংশ। পাঠকদের লাইব্রেরি মুখী করতে কর্মসূচি ও প্রতিযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করা দরকার। বই পড়া প্রতিযোগিতা হোক, বিতর্ক প্রতিযোগিতা হোক, গল্প বলা প্রতিযোগিতা হোক, নানা ধরনের প্রতিযোগিতা আছে, এগুলো যদি করা হয় তাহলে কিন্তু ছাত্ররা ওই লাইব্রেরির মুখী হয়। খুলনা বিভাগীয় পাবলিক লাইব্রেরিতে 1 লাখেরও বেশি বই থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশিত বইয়ের সংখ্যা একেবারেই হাতে গোনা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। চাঁদপুরে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৬,৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এম এনায়েতুল্লাহ জানান, গতকাল সন্ধ্যায় পটুয়াখালীর রাঙাবালি থেকে এমভি জাহিদ 4 নামে একটি যাত্রীবাহী লঞ্চ রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। লঞ্চটি ভোরে চাঁদপুরের মেঘনায় পৌঁছালে তল্লাশি অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় লঞ্চের ভেতরে থাকা 84টি ড্রাম থেকে ৬,৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় লঞ্চের 2 কর্মচারী সহ 3 জনকে আটক করা হয়। ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে সদর উপজেলার জিতর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে আবুল বিশ্বাস ও সুমন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সকালে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের 7 জন আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে মামলা রুজু সহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। চাকরি জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। এতে স্বাস্থ্যসেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। সকাল থেকেই মাদারীপুরে বকেয়া বেতন বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করেন 131টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে গেলেও এখন পর্যন্ত তাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। সকাল থেকে ঠাকুরগাঁওয়ে 139টি ক্লিনিক খোলা থাকলেও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়ে এই কর্মবিরতি পালন করা হয়। এ সময় ক্লিনিকে এসে ওষুধ না পেয়ে দুর্ভোগে পড়েন রোগীরা। নওগাঁয় পল্লী বিদ্যুতের চুরি হওয়া 11টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। এ সময় 4 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, গত 7 ফেব্রুয়ারি সদর উপজেলার হাপানি এলাকার বিভিন্ন বাড়ি থেকে পল্লী বিদ্যুতের 11টি মিটার চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ করে এলাকাবাসী। পরে মঙ্গলবার রাতে চুরির অভিযোগে 2 জনকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে আরও 2 জনকে আটক করা হয়। ঝিনাইদহে অপহরণের 8 দিন পর কলেজ শিক্ষার্থী আরিফুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। ভোররাতে শৈলকুপার শহীদনগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 10 ফেব্রুয়ারি মহেশপুর থেকে আরিফুলকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তার পরিবারের কাছে 2.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় অপহৃত আরিফুলের খালু ইসরায়েল হোসেন বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন। মোবাইল ফোনের সূত্র ধরে ভোররাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত আশরাফুল ইসলামকেও আটক করা হয়। তাকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা গুলি ছুড়লে আশরাফুল ইসলাম আহত হন বলে জানায় পুলিশ। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির ভিতরে যে দেখি যে একজন আসামি একটা রাম দা হাতে করে ভিকটিমের পাশে বসে আছে এবং টাকা চায়। ওই মুহূর্তে আমাদের পুলিশ ওই বাড়িটা ঘিরে ফেলে আসামিকে অ্যারেস্ট করে। অন্যরা পালিয়ে যায় এবং ভিকটিম উদ্ধার করে নিয়ে ফিরে আসার পথে হরিহর নামক জায়গায় টুর ইটভাট আছে, ওখানে পূর্ব থেকে তার অনুসারীরা উৎপত্তি থাকে এবং পুলিশের উপর আক্রমণ করে। উভয় আমাদের ভিতর গুলি বর্ষণ করে, আমরাও পাল্টা গুলি বর্ষণ করি।
ইসলামী শিক্ষাকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে আধুনিক ও বিজ্ঞান মনস্ক হতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের বহুতল মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা বলেন তিনি। ইসলামের উপরে যে গবেষণা কত প্রয়োজন, কারণ হলো যে এই পুরোহিত তন্ত্রকে ভাঙতে হবে। সামনের দিকে এগোতে হলে আপনাকে একটি আধুনিক বিজ্ঞান অনুষ্ঠিত, পুরো কোরআন শরীফ হলো একটি বিজ্ঞান। বিজ্ঞানের হেন বিষয় নাই যে পবিত্র কোরআন শরীফে নাই, কিন্তু যারা কোরআন শরীফের উপরে 10 দেন, আমি খোঁজ নিয়েছি, তাদের এখানে বিজ্ঞান পড়ানো হয়। আর যদি পড়ানো হয়ে থাকে তা আজকে থেকে 1300-1400 বছর আগে যে বিজ্ঞান ছিল সেগুলোকে পড়ানো হয়। কুড়িগ্রামে এসএসএফ পরিচয়ে চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। সকালে জেলা শহরের ঘোষপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, এসএসএফ এর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিয়ে আবু বক্কর নামে এক ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে 30,000 টাকা হাতিয়ে নেয় একটি চক্র। পরে আরও একজনের কাছ থেকে অর্থ আদায় করছেন এমন খবরের ভিত্তিতে শহরের ডিকে আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রতারক চক্রটির তোহা হোসাইন, আলমগীর হোসেন ও হারুন নামে 3 সদস্যকে আটক করা হয়। কিশোরগঞ্জের ভৈরবে ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে 3 দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই ইজতেমা। সকাল থেকেই কিশোরগঞ্জ ও আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করেন। ইজতেমা ময়দানে দেশি বিদেশি মুসল্লিদের জন্য বিশুদ্ধ খাবার পানি ও অজুখানা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি র্যাব পুলিশের সমন্বয়ে জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আগামী শনিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনব্যাপী এই ইজতেমা। প্রতিষ্ঠার 53 বছরেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি রাজশাহীর বিসিক শিল্প এলাকায়। বহু শিল্প প্লটে গড়ে উঠেছে আবাসিক ভবন। শিল্প কারখানাগুলো পায়নি গ্যাসের সংযোগ, উন্নয়ন হয়নি রাস্তাঘাট আর ড্রেনেজ ব্যবস্থার। সন্ধ্যার পর শিল্প এলাকা হয়ে ওঠে মাদক সেবীদের আড্ডাস্থল। ব্যবসায়ীদের অভিযোগ, শিল্প উন্নয়নের সমন্বিত কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। তবে বেসিক কর্মকর্তারা বলছেন, শিল্প এলাকার উন্নয়নে নানামুখী সংস্কার কাজ শুরু করেছেন তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। 1963 সালে রাজশাহী বিসিক প্রতিষ্ঠিত হলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। শিল্প এলাকার অধিকাংশ রাস্তা ভাঙাচোরা আর ময়লা আবর্জনায় ভরা, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ না থাকা, শিল্প প্লটে বসত বাড়ি গড়ে ওঠা, সড়কে আলোর স্বল্পতা সহ নানা সমস্যা। আর শিল্প পুলিশের নিয়মিত টহলের অভাবে নির্জন এলাকা হয়ে ওঠে মাদক সেবীদের আড্ডাস্থল। চুরি ছিনতাই সুন্দর পরেই দেখবেন যে কম বেশি আপনার চলে। আর এটা যদি লাইটিং হতো, আলোকসজ্জা হতো, তাহলে তার এরকম হতো না। ড্রেনগুলো ধরেন দায়িত্ব হচ্ছে বিসিকের পরিষ্কার করার জন্য, অথচ বিসিক দেখে না। অন্যদিকে শ্রমের সহজলভ্যতা থাকলেও ব্যবসায়ী সংশ্লিষ্টদের অভিযোগ, সংকট দূর করতে ব্যবসায়ীদের নিয়ে সমন্বিত কোনো উদ্যোগ নেয়নি বিসিক। কেউ একটা ইন্ডাস্ট্রি ক্রয় করে, সে ক্রয় করার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়, সে জটিলতা আমাদের কেন্দ্রে থেকে আসতে দেখা যায় যে বছর খানিক লেগে যায়। জায়গা নিয়ে রেখে দিলাম, আমি ইন্ডাস্ট্রি করলাম না, আমি বাড়ি হিসাবে ব্যবহার করছি, তার দ্বারা ইন্ডাস্ট্রি হলো না। এটা বিসিকের দেখার দায়িত্ব দেখার। তবে বিসিকের এই কর্মকর্তার দাবি, অবৈধ আবাসিকদের উচ্ছেদ সহ বিসিকের উন্নয়নে 1 কোটি টাকার কাজ শুরু করেছেন তারা। কয়েকটা রাস্তা এখনো টোটালি কাজই হয়নি, তো সেগুলো আমাদের যে বাজেট আসতেছে প্রতি বছরের বাজেট, সেই বাজেট অনুসারে আমরা কাজ করতেছি। বিসিকের 325টি প্লটের মধ্যে শিল্প প্রতিষ্ঠান সহ সচল রয়েছে 187টি কারখানা আর বন্ধ রয়েছে 13টি। বাকি 125টি প্লটে গোডাউন নির্মাণ, মালিকানা হস্তান্তর সহ রয়েছে নানা জটিলতা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত বাংলাদেশের মধ্যে ইমিগ্রেশন সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেল 4টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এই বন্দর দিয়ে ইমিগ্রেশনের উদ্বোধন করা হয়। পঞ্চগড় চেম্বারের মতে, ভারত বাংলাদেশের যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি ইমিগ্রেশন চালুর পর আমদানি রফতানি বাড়ার পাশাপাশি আন্তদেশীয় যোগাযোগ বাড়বে বলে প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর ইমিগ্রেশন ব্যবস্থা চালুর সংবাদে আনন্দিত জেলাবাসী। উপকূলীয় জেলা পটুয়াখালীর সবচেয়ে দুর্যোগ ও ঝুঁকিপূর্ণ এলাকা চর কাজলে এখনও নির্মিত হয়নি পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র।
বর্তমানে যে কটি আশ্রয়কেন্দ্র রয়েছে তাতে ইউনিয়নের 10 ভাগের 1 ভাগ মানুষেরও জায়গা হয় না। এ কারণে যে কোনো দুর্যোগে আতঙ্কে থাকেন বাসিন্দারা। তবে জেলা প্রশাসন বলছে সংকট সমাধানের চেষ্টা চলছে। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর গলাচিপা উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন চরকাজল। নদী ঘেঁষা এই চর ইউনিয়ন রয়েছে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায়। সিডর, আইলা ও মহাসিনের মতো প্রলয়ঙ্কারী দুর্যোগে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হওয়ার পর দাবি ওঠে সাইক্লোন শেল্টার নির্মাণের। এরপর বিভিন্ন অর্থায়নে শুরু হয় সাইক্লোন শেল্টার কাম প্রাইমারি স্কুল নির্মাণ। কিন্তু এখনো পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ না করায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আতঙ্কে থাকেন মানুষজন। পাশাপাশি যে কোনো দুর্যোগে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তাদের। জনসংখ্যা অনুপাতে সাইক্লোন সেন্টার খুবই কম। বড় আকারে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন আমাদের আশ্রয়ের জায়গা থাকে না। সাইক্লোন সেন্টার যদি থাকতো তাহলে বিগত যে সিডর, আইলায় আমাদের এলাকায় এত ক্ষয়ক্ষতি হতো না। এখানে যে সাইক্লোন সেন্টার আছে তাতে আমাদের হইতেছে না। আমাদের এক একটা সাইক্লোন সেন্টার 5-7 কিলোমিটার দূরে। আমাদের আরো কিছু সাইক্লোন সেন্টার দরকার। এদিকে ঝুঁকির কথা মাথায় রেখে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণের চেষ্টা চলছে বলে জানালেন জেলা প্রশাসনের এর শীর্ষ কর্মকর্তা। সেখানে যে সমস্ত সরকারি স্থাপনা রয়েছে বা বেসরকারি স্থাপনা রয়েছে এগুলোকে আমরা দুর্যোগকালীন সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকি এবং বর্তমান অর্থ বছরে আমরা চরকাজলে আরো 2টো সাইক্লোন শেল্টার নির্মাণ করার জন্য ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি। সরকারি পরিসংখ্যানে চরকাজল ইউনিয়নে মোট জনসংখ্যা 35,000 আর 9টি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারে মাত্র 3,000 মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 117তম জন্মবার্ষিকী আজ। কালজয়ী এ কবির অসংখ্য কবিতায় উঠে এসেছে ঝালকাঠির নানা স্থানের নৈসর্গিক বর্ণনা। এর মধ্যে অন্যতম ঝালকাঠির ধানসিঁড়ি নদী। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। কবির স্মৃতি বিজড়িত কবিতার সেই ধানসিঁড়ি নদীটি আজও নীরব সাক্ষী হয়ে আছে। কিন্তু সেদিনের জাহাজ চলা নদীটি নাব্য হারিয়ে বিলীন হওয়ার পথে। তবে এ নদীর দুই ধারে সারি সারি গাছের ছায়ায় মেঠোপথ আর পরন্ত বেলায় সূর্যের বিদায় প্রকৃতিপ্রেমী মানুষকে এখনো মুগ্ধ করে। এদিকে কবির সেই ধানসিঁড়ি নদীসহ জীবনানন্দের স্মৃতি বিজড়িত স্থানগুলো রক্ষায় শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। চট্টগ্রামে বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি তার স্বপ্নের কথা তুলে ধরলেন তরুণ তরুণীদের কাছে। বিকেলে নগরীর আগ্রাবাদ হোটেলে আই হ্যাভ এ ড্রিম নামের একটি সামাজিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি জানান, ব্যক্তিগত জীবনে তিনি একজন বিমান চালক। 15 বছর আগে বাংলাদেশ থেকে সে আয়ারল্যান্ডে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে যান। পড়াশোনার ফাঁকে ফাঁকে মডেলিংয়ে কাজ করেন তিনি। ইচ্ছা, শ্রম ও অধ্যাবসায় থাকার কারণে 2014 সালে মিস আয়ারল্যান্ড নির্বাচিত হন। এ সময় তরুণ তরুণীদের স্বপ্ন পূরণে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। পেশা আমি পাইলট, আকাশে উড়ি। এই উড়ার স্বপ্ন কিন্তু আমার আজীবনের। প্লেন নিয়ে অসীম আকাশে উঠতে উঠতে আমার মনে হয় আকাশ তো দেখা হলো, এবার তার উপরে যাই না কেন। সেজন্য বোধহয় আমি মিস আর্থের মতো হাই প্রোফাইল প্রতিযোগিতায় ছাপ দিই এবং আপনাদের মেয়ে আমি তাতে প্রথম রানার আপ হই। আর এখন মিস আর্থ ইন্টারন্যাশনাল 2016। বাংলাদেশ সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার ঘটনায় গ্রেফতার 2 জন, 10 দিন করে রিমান্ডে। এখনো আতঙ্কে এলাকাবাসী, ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা। রাজশাহীর পবায় নির্যাতিত 2 শিশুর অবস্থার অবনতি। আসামিদের জামিনে এলাকাবাসীর বিক্ষোভ। মামলায় কোনো ফাঁকফোকর নেই বলছে পুলিশ। রাষ্ট্রীয় অবহেলায় মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ পাচ্ছে শিশু জিহাদের পরিবার। প্রথমবারের মতো এমন রায় সন্তুষ্ট পরিবার ও আইনজীবীরা। শান্তিরক্ষী বাহিনীর কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না সুনাম, বললেন প্রধানমন্ত্রী। এবং 5 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। জনপ্রতি খরচ সর্বোচ্চ 37,000 টাকা। এত সংখ্যক কর্মী পাঠানো নিয়ে সংশয় বিশ্লেষকদের। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।